7.5 মাসের পেট নিয়ে স্বামীর দ্বিতীয় বউকে বরণ করতে দেখছি। আমার শাশুড়ি খুব খুশি হয়ে ঘরে তুলার বলল, আয় মা তুই ঘরে আয়। ভাই সাহেবকে দেওয়া কথা আজ রাখতে পারলাম। এতদিনে আমার ছেলে কাজের মতন একটা কাজ করেছে। আয় বাবা এই সোফাতে বস, আমি তোদের জন্য জুস নিয়ে আসছি। শ্বশুর শাশুড়ি যেতে আমি আর দাঁড়িয়ে না থেকে ওদের পথে বাধা হয়ে দাঁড়ালাম। আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম, রাজ কি কারণে তুমি এমনটা করলে? আমার মধ্যে কিসের এমন কমতি ছিল? আর কিসেরই বা কমতি ছিল আমার ভালোবাসায়? তখন আমার স্বামী বলল, দেখো তাইয়েবা, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করিনি। আমি বললাম, কি তাহলে বলতে পারো এতদিন তাহলে এগুলো কি ছিল? আমার স্বামী বলল, তাহলে তোমাকে বলছি, মূলত টিয়াকে আমি প্রথম থেকেই ভালোবাসি। একটা অ্যাক্সিডেন্টে ওর মা হওয়ার ক্ষমতা ও হারিয়ে ফেলে, তাই তোমার সাথে ভালোবাসার নাটক করে তোমাকে আমি বিয়ে করি। এখন এই বাচ্চাটা জন্ম নিলে তোমাকে আমি ডিভোর্স দিব, এটাই, আর কিছুই না। আমি তখন কান্নাকাটি করে বললাম, তাহলে একটা বাচ্চার জন্য তুমি আমার সাথে এতদিন ভালোবাসার নাটক করলে, বিয়ে করে অভিনয় করে গেছো এতদিন, আর এখন যদি আমি পুলিশের কাছে যাই তাহলে তোমার কি হবে? আমার স্বামী তখন হেসে বলল, আমাকে তুমি এত কাঁচা খেলো আর ভেবো না। আমি তোমার মতন এতিমকে জেনে শুনেই বিয়ে করি, যাতে করে পরবর্তীকালে তুমি আর কোনো ঝামেলা না করো। পাশ থেকে আমার স্বামীর নতুন বউ বলে উঠলো, তুমি এই ছোট লোকের সাথে কথা বলছো কেন? আর বলল, এই মেয়ে তুই বেশি কথা বলবি না, আমরা যা বলবো তুই তাই শুনবি। তা না হয় ডিভোর্সের 4 লক্ষ টাকার সাথে আরো 1 লক্ষ টাকা বাড়িয়ে দিব। তুই এতেই খুশি? মেয়েটা আমাকে ধাক্কা দিয়ে আমার স্বামীকে নিয়ে ভিতরে চলে গেল। আমি রাজকে আটকাতে ওদের পিছনে গেলাম। ড্রয়িং রুমে পৌঁছাতে আমার শাশুড়ি এসে আমার গালে একটা থাপ্পড় মেরে আমাকে বলে, ফকিরের বাচ্চা ফকির, তোর মতন একটা এতিম মানুষকে আমরা এতদিন ধরে আমাদের বাড়িতে রেখেছি, তোর তো 7 কপালের ভাগ্য। এমন সময় আমার শ্বশুর বলল, দেখো মেয়ে, তোমার কোনো যোগ্যতাই ছিল না আমার ছেলের বউ হওয়ার, তারপরও হয়েছে। এখন এই বাচ্চাটা দিয়ে তুমি চলে যাবে, তা না হয় জানে মেরে ফেলবো, কাদার জন্য এই দুনিয়াতে কেউ থাকবে না, এতিম কোথাকার। আমি বললাম, বাবা আমি তো নিজে আসিনি, আপনার ছেলে ভালোবেসে বিয়ে করে এনেছে বলেই আমি এই বাড়িতে এসেছি। আগে যদি জানতাম আপনারা এতটা নিজ, তাহলে আমি কখনো এই বাড়িতে আমার থুতু ফেলতেও আসতাম না। আমার শ্বশুর বলল, দেখলি রাজ কত বড় সাহস, আমাকে কথা শোনায়। আমার স্বামী রেগে আমার কাছে এসে বলল, তোকে আজকে বুঝাবো আমার বাবার সাথে এইভাবে কথা বলার পরিণাম। এরপর একটা লাঠি হাতে নিয়ে আমাকে ইচ্ছা মতন মারলো। আমি ব্যথায় ছটফট করে কেঁদে দিলাম। আমার কান্না শুনে ঘর থেকে আমার ননদ দৌড়ে আসে। আমার ননদ এসে দেখে তার ভাই আমাকে মারছে। এরপর আমার ননদ এসে আমার সামনে দাঁড়ালো আর বলল, কি করছস ভাইয়া এইসব তুই? আর ভাবিকে মারছিস কেন তুই এই অবস্থায়? বাচ্চার শরীরে আঘাত লাগবে, আর এই মেয়েটাকে? আমার স্বামী তখন বলল, তোর নতুন ভাবি। আমার ননদ তখন বলল, কি তোমার মাথা খারাপ হয়েছে? তুমি ভাবিকে রেখে আবার বিয়ে করেছো? তখন আমার স্বামী বলল, হ্যাঁ, বাচ্চা হয়ে গেলে ওকে আমি ডিভোর্স দিব, আর এই কয়েকদিন ওকে মুখ বন্ধ করে এখানে থাকতে বলবি। আমার স্বামী তার নতুন বউকে বলল, চলো কে আমরা ঘরে যাই। এরপর আমার শ্বশুর শাশুড়িও চলে গেলেন। নতুন বউ ন্যাকামি করে বলল, বেবি আমাদের বাসর ঘর কোথায় সাজাবে? আমার স্বামী বলল, কেন, আমি যে ঘরে থাকি সেখানে? নতুন বউ বলল, না বেবি, ওই ঘরে এতদিন ওই ছোট লোক থেকেছে, তাই ওখানে আমি থাকবো না, অন্য কোনো ঘরে থাকবো। আমার স্বামী বলল, আচ্ছা ঠিক আছে, অন্য ঘরেই আমাদের বাসর সাজাবো। বাসর ঘর সাজাতে লোক আসবে সন্ধ্যায়, এখন চলো মায়ের ঘরে গিয়ে তুমি ফ্রেশ হবে। আমি বললাম, এই ছোট লোক ওই ঘরে থেকেছে বলে তুমি ওই ঘরে থাকবে না, আর তুমি যেই ছেলের সাথে থাকবে সেই ছেলের প্রতিটা অঙ্গে এই ছোট লোকের ছোঁয়া লেগে আছে, সেটা কি করে পারবো ওই ছেলের সাথে থাকতে? আমার স্বামী বলল, তোর সাহস তো কম না, তুই আমার নতুন বউয়ের সাথে এইভাবে কথা বলিস? আরো কয়েকটা বাড়ি দেবো নাকি তোকে? এরপর ওরা আমার চোখের সামনে ঘরের ভিতরে ঢুকে গেল। একটু পর আমার ননদ আমাকে ধরে আমার শাশুড়ি মায়ের ঘরে গেল। আমার ননদ বলল, মা বাবা তোমরা ভুলে যেও না আমি তোমাদের মেয়ে, বেশি বাড়াবাড়ি করলে তোমাদের সবাইকে কিন্তু আমি পুলিশের কাছে ধরিয়ে দিব। প্রথম বউয়ের অনুমতি না নিয়ে বিয়ে করেছে, এখন তার উপরে অত্যাচার করছো। আমার শাশুড়ি তখন রেগে গিয়ে বলল, হায় হায়, এই কালনাগিনী আমার মেয়ের উপরে কি জাদু করেছে কে জানে, যার জন্য ওর মতন একটা এতিমের মেয়ের জন্য ওর বাবা মাকে পুলিশের ভয় দেখায়। আমার শ্বশুর তখন আমার ননদকে ধমক দিয়ে বললেন, তুমি এখনো আমার ইনকামের উপরেই চলো, তাই আজ যা বলেছো তুমি, তোমাকে আমি মাফ করে দিলাম, সামনে যেন আর কোনোদিনও না দেখি তোমাকে এমন ব্যবহার করতে। আমার ননদ বলল, ভাবি তুমি চলো তোমার ঘরে, ওদের সাথে কথা বলে কোনো লাভ নেই, ওরা লোভে পড়ে অন্ধ হয়ে গেছে। আমি মনে মনে ভাবলাম, রাজ আজকে তুমি আমাকে যেই কয়টা আঘাত করেছো এর শাস্তি তুমি পাবে। আমার ননদ আমার রুমে এনে আমাকে শুইয়ে দিল। আমার আজকে খুব কান্না পাচ্ছে, পাবেই বা না কেন? আজ যে আমার সর্বনাশের দিন, আজ আমার স্বামীর সাথে প্রতিটা মুহূর্তে খুব বেশি মনে পড়ছে। লোকটা কি তাহলে এতদিন ধরে শুধু আমার সাথে অভিনয় করেছে? এত নিখুঁত অভিনয় কিভাবে করতে পারলে রাজ তুমি? আমার দু চোখে অশ্রুর বন্যা বয়ে যাচ্ছে। আর কোন রকমে হাত বাড়িয়ে মোবাইলটা নিয়ে কল করলাম বাবার মোবাইলে। বাবা ফোনটা ধরতেই আমাকে জিজ্ঞাসা করলো, কেমন আছিস মা? আমার নাতি কেমন আছে? আমি বললাম, ভালো নেই বাবা, তোমার পছন্দ করা ছেলে আর তার বাবা মা অনেক লোভী বাবা। আমি বাবাকে সবকিছুই খুলে বললাম। আমি আসলে সত্যি এতিম নই। আমার বাবা যখন এই প্রস্তাবটা আনে তখন আমি আমার বাবাকে
বলেছিলাম বাবা আমি তোমাদের শর্তে রাজি আছি, আমি এই ছেলেকে বিয়ে করব কিন্তু প্রেম করে পালিয়ে গিয়ে। এটা আমার ছোটবেলা থেকেই শখ। ছেলে যেহেতু আমার বাবাই পছন্দ করেছে তাই খুশি মনে আমার সবকিছুতে আমার বাবা রাজি ছিল। আমি বলবো আমি এতিম, এরপরে 2 বছর পরে তোমরা যাবে তাকে সারপ্রাইজ দিতে। যেই বাবা কোনোদিনও আমার গায়ে একটা চর পর্যন্ত দেয়নি, তাহলে উনি কি করেই বা সহ্য করবেন। আমার বাবা রেগে গিয়ে বললেন তুমি চিন্তা করো না মামনি, এর একটা বিয়ে আমি করছি। এরপর আমি ওভাবেই পড়ে আছি, হঠাৎ আমার সারা শরীরে জ্বর। হঠাৎ করেই নতুন বউ আমার ঘরে আসলো, এসে নিজেকে আয়নায় দেখতে লাগলো আর আমাকে বলছে আমি যেন এই বাড়ি ছেড়ে চলে যাই। আমার স্বামী নাকি এখন আমার নেই, শুধুই ওর।